হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে রণবীর কাপুর নিয়ে। তো রণবীর কাপুরের রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখলাম, যেটা কিন্তু আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে আর কি। রণবীর কাপুর খুব বেশি অ্যাক্টিভ নয়, মিডিয়ার সামনেও আসে না, সোশ্যাল মিডিয়া তো নেই, একেবারেই প্রেজেন্সই নেই তার। বাট মানে রণবীর কাপুর কিন্তু মানে যখন কথা বলে মানে সিরিয়াস, মানে দেখুন একটা তো হয় কি সিনেমা রিলিজের আগে কিছু টিপিক্যাল ইন্টারভিউজ থাকে, সেখানে এই বাচ্চাকে নিয়ে কিরকম করছে কি করছে সেগুলো প্রোটোটাইপ কোয়েশ্চেন থাকে এবং প্রোটোটাইপ আনসারও তারা দিয়ে থাকে, সেগুলো পিআর ড্রিভেন জিনিসপত্র হয়। এবং এই ইন্টারভিউটার মধ্যেও যে আমার পুরো জিনিসটাই আর কি অর্গানিক মনে হচ্ছে তাও নয়। এই মানে এই ইন্টারভিউটা যদি আপনারা দেখেন, রিসেন্টলি দিয়েছে, একদিন আগেই আর কি এসছে, এবং ক্লিপ দেখবেন সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরালও হচ্ছে। তো এটার মধ্যেও যে রিলেশনশিপ নিয়ে যে কথাগুলো রণবীর বলেছে একটা টাইমের পরে, বা আলিয়া ভাটকে নিয়ে যে কথাগুলো বলেছে, বা আমি দেখলাম মেন্টাল হেলথ অফ মেন, সেটা কি এখন বেশি চ্যালেঞ্জিং উমেনের উপর, তো সেখানে দেখলাম খুব ডিপ্লোম্যাটিকলি সে আনসার্স গুলো দিয়েছে, যেগুলো খুব ডিপ্লোম্যাটিক আনসার আর কি। বাট যে পোর্শনটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে, একটা হচ্ছে কি রণবীর কাপুর খুব অ্যাওয়্যার তার মানে পজিশন অ্যাজ আ অ্যাক্টর বা অ্যাজ আ স্টার, তার পজিশনিংটা কি সেটা ব্যাপারে সে খুব অ্যাওয়্যার, এবং সে কিন্তু ডিলিউশনে বাঁচে না। এখানেই দেখবেন, আমি জাস্ট একটা কম্পারিজন করছি, কার্তিক আরিয়ান যখন আপকি আদালতে আসছে, সে বলছে আই এম লাস্ট অফ দ্য স্টার্স, এই কথাটা বলছে, তারপরে শাহজাদা আসছে, এবং সেখান থেকে আমরা বুঝতে পেরে যাচ্ছি যে অ্যাকচুয়ালি সেটা কিছু নয়, ইটস মানে ইটস আ ভেগ স্টেটমেন্ট। তখন সে শাহরুখ খানের সাথে নিজেকে কম্পেয়ার করে বলছে, দেখবেন আপকি আদালতে বলেছিল, তার মানে কার্তিক আরিয়ান ইজ লিভিং ইন এ বাবল, ইন এ ডিলিউশন। এবং সেই জিনিসটা বারবার প্রুভ হয়ে যাচ্ছে যে একটা ছবি চলছে, যে ছবিটাতে আর কি কার্তিকের জনরার মধ্যে হচ্ছে রোমান্টিক কমেডি, এই স্পেসের মধ্যে তখন চলছে, কিন্তু সেই যেখান থেকে বেরিয়ে একটু অন্য কিছু করতে যাচ্ছে সেটা চলছে না। এবার কিন্তু কার্তিকের একটা ফলোয়িং আছে, বাট এই যে মাঝখানে একটা মিডিয়া হাইপ করে দেওয়া হয়েছিল যে কার্তিক আরিয়ান ইজ দ্য নেক্সট সুপারস্টার, সেটা কিন্তু নয়, কিন্তু সেটা কার্তিক আরিয়ান আর কি সেই সময় আর কি নিজেও এটা প্রমোট করছিল যে আমি নেক্সট সুপারস্টার, তো সেটা কিন্তু ভুল কথা। কিন্তু রণবীর কাপুর কিন্তু এই জিনিসটা বুঝে গেছে। রণবীর কাপুর কিন্তু নিজে এক জায়গায় বলছে আই এম নট দ্য সুপারস্টার ইয়েট, বিকজ ব্যাক টু ব্যাক যদি আমি ওই মানে অ্যানিমালের মতো সাকসেস দিতে পারি তবে আমি ওই স্টেটাসটা পাবো, আই এম নট ইয়েট। এবং দেখবেন এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম বহু আগে, যেটা নিয়ে আমি এটা নিয়ে আলোচনা করছিলাম, এবং তখন অনেক অ্যানিমালের পরে বলছিল যে হ্যাঁ রণবীর কাপুর সুপারস্টার হয়ে গেছে, রণবীর কাপুর তো সুপারস্টার। বাট রণবীর কাপুর নিজে বলছে যে না, আই এম নট দ্যাট, মানে আমি ওখানে পৌঁছাইনি এখনো। এবং সে বলছিল যে এই ছবিটার আগে অবধি আমার একটা স্যাচুরেশন পয়েন্ট চলে এসেছিল, যে আমি ছবি করছি, এই বাজেটেরই ছবি করছি, এতই বিজনেস আছে, তো দের ওয়াজ এ স্যাচুরেশন পয়েন্ট। এবং আমি যখনই কিছু মেইন স্ট্রিম ছবি করতে গেছি, তো সেটা আমার ওয়ার্ক করেনি, তার কারণ হচ্ছে সেখানে ক্যারেক্টারাইজেশন ছিল না, এবং সেখানে ইট ওয়াজ অল অ্যাবাউট যে স্কেল, যে ম্যাগনিটিউড, এবং তার জন্য সেটা কখনোই ওয়ার্ক করেনি। তো সেটাই সে বলেছে, এবং এই জিনিসগুলো থেকে বোঝা যায় যে তার ক্ল্যারিটি আছে, যে সামনের দিনেও যে সে বিগ বাজেট যদি ছবি করে, তো সেখানে বিগ বাজেট ছবির মধ্যেও তার যেন ক্যারেক্টারাইজেশনের উপর জোর থাকে। অ্যানিমাল কিন্তু একটা প্রচন্ড ক্যারেক্টার ড্রিভেন ছবি কিন্তু। আবার এখান থেকে আরো একটা জিনিস খুব দারুণ, যেটার ব্যাপারে অ্যাকচুয়ালি রণবীর খুব ক্যান্ডিডলি কথা বলেছে, যে পোর্শনটা আমার সবচেয়ে ভালো লেগেছে, সেটা হচ্ছে তার এবং ঋষি কাপুরের রিলেশনশিপটা নিয়ে। এবং রণবীর কাপুর ছোটবেলা থেকে নিজের বাবা মার মধ্যে যে ঝামেলা দেখেছে, ইত্যাদি দেখেছে, এবং সেখান থেকে তার যে একটা রিয়াকশন হয়ে গেছে, যে দেখবেন রণবীর কাপুরকে দেখবেন মিডিয়াতে সবসময় বলে কি, যে মিডিয়ার সামনে এসে যে আম্বানিদের বিয়েতে আলিয়ার সাথে ছবি তুলছে না, চলে যাচ্ছে, সরে যাচ্ছে। তো রণবীর কাপুর অ্যাকচুয়ালি কিন্তু এই যে সেলফ ডিট্যাচমেন্টটা, মানে সবার সাথে, নিজের কাছের লোকেদের কাছে, এই মানে এটা একটা হয়, ও খুব ইন্ট্রোভার্ট টাইপের, এবং সেই জিনিসটা কিন্তু এই কনভারসেশনের মাধ্যমে খুব ভালোভাবে উঠে এসছে। তার বোনের সাথেও সে যখন বলছে নিজের সম্পর্কের ব্যাপারে, যে আই এম ভেরি গুড লাভিং রিলেশনশিপ, বাট তার মধ্যেও একটা ডিস্টেন্স আছে, ঠিক আছে, বাবার সাথে অলওয়েজ ডিস্টেন্স আছে। তো সেই যে ব্যাপারটা, মানে ওর ইন্ট্রোভার্ট নেচার ইত্যাদিগুলো, সেগুলো খুব ভালোভাবে এই ইন্টারভিউটার মধ্যে চলে এসেছে। এবং এই যে রণবীর কাপুরকে সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউসলি ট্রোলিং করা হয়, এবং স্পেশালি এখন একটা রিসেন্টলি আমি দেখেছি অ্যান্টি ফেমিনিস্ট, যে আলিয়ার ডোরম্যাট মানে একটা আছে, তাই জন্য রণবীরের পিছনে ঘুরে বেড়ায়, রণবীর পাত্তা দেয় না। মাইট বি এটা হতে পারে যে হি ইজ নট কমফোর্টেবল, মানে পাবলিকলি যে মানে বউকে প্রচন্ড ভালোবাসে এটা দেখাতে হবে, হি ইজ নট দ্যাট কমফোর্টেবল, এটা হতেই পারে এটা। তো সেই জিনিসটা আর কি উঠে এসছে। এবং তার বাবার সাথে যে রিলেশনশিপটা সে বলেছে, সেটা থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়, যে রণবীর কাপুর অ্যাকচুয়ালি নিজের কেরিয়ারে যে ছবিগুলো করেছে, যেগুলো অ্যাকচুয়ালি লোকে মনে রেখেছে, সাকসেসফুল ছবি বলছেন, যেমন আজব প্রেমী গাজব খান খুব সাকসেসফুল ছবি, বাট দ্যাট রিমার্কেবল ছবি নয়। কিন্তু যে ছবিগুলো রিমার্কেবল হচ্ছে, প্রতিটাতেই দেখবেন রণবীর কাপুরের ড্যাডি ইস্যু জিনিসটা কিন্তু উঠে এসেছে ছবির মধ্যে, সেটা ওয়েক আপ সিড হোক, সেটা ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি হোক, সেটা তামাশা হোক, সেটা রিসেন্ট সাকসেস অ্যানিমাল, প্রতিটাতে দেখবেন যে রণবীর কাপুরের ক্যারেক্টারটা একটা ড্যাডি ইস্যু ফেস করছে, বাবার সাথে একটা কনফ্লিক্ট আছে, এবং সেটা তার রিয়েল লাইফেও ঋষি কাপুরের সাথে রয়েছে কিন্তু। এবং আগেও আমরা দেখেছি যখন ঋষি কাপুর বিভিন্ন পার্টি ইত্যাদিতে এসছে, সেখানে এসে বলছে যে আমি আর রণবীর একসাথে থাকি না, আমরা আলাদা জায়গায়, এখানে জাস্ট কোইন্সিডেন্টালি দেখা হয়ে গেছে না, আমরা একসাথে পার্টি থেকে বাইরে মানে বাড়িও ফেরত যাবো না। এবং রণবীর দেখবেন পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো অ্যাকচুয়ালি রণবীর কিন্তু এই যে এটা তার পার্সোনাল লাইফের আর কি একটা মানে ক্রাইসিস, সেটাই কিন্তু সে বারবার স্ক্রিনে ফুটিয়ে তুলেছে। এবং তার চয়েস অফ ফিল্মস, এবং তাতে তার বাবার কি
পয়েন্ট অফ ভিউ ছিল সেটাও শেয়ার করেছে ইন্টারভিউর মধ্যে, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যে বলছে যে আমার বাবার আজাব প্রেমিক গাজব কাহিনী ছবিটা খুব পছন্দ, কারণ ওটা সাকসেসফুল হয়েছে। আচ্ছা, আমার বাবার পছন্দ হচ্ছে সঞ্জু, সাকসেসফুল হয়েছে বলে। কিন্তু আমার বাবা যেই আমি কিছু অফবিট করেছি বা নিজের মতো করতে গেছি, এক্সপ্রেসিভ কিছু করতে গেছি অ্যাজ এন আর্টিস্ট, সেটা আমার বাবা সবসময় মানে পছন্দই করেনি, তামাশা তো দেখেইনি, বলেছে সিউডো ছবি আর কি। তো এখান থেকে দেখুন রণবীর কাপুরের ওয়েক আপ সিটে আমরা ক্যারেক্টারটা তুলে নিচ্ছি। সে কিন্তু নিজের মতো একটা লাইফ লিড করতে চায়, সে বাবার তৈরি বিজনেসটা করতে চায় না। জিনিসটা তো আমরা রণবীর কাপুরের লাইফেও দেখতে পাচ্ছি যে ঋষি কাপুর সারা জীবন নিজের কেরিয়ারটা যেভাবে তৈরি করেছে, অ্যাজ এ সুপারস্টার, অ্যাজ এ স্টার সে প্লে করেছে, রোমান্টিক ইমেজ অডিয়েন্সকে কেটার করে গেছে। রণবীর কাপুর সেটা করতে চায়নি, তাই জন্য তার চয়েস অফ ফিল্মস খুবই আলাদা ছিল, এবং সেখান থেকে একটা কনফ্লিক্ট বাবা আর ছেলের মধ্যে, এটা ওয়েক আপ সিটে আমরা অ্যাকচুয়ালি দেখতে পেয়েছি। তাই জন্য রণবীর কাপুর ওটা এত ভালো প্লে করতে পেরেছে। আচ্ছা, আমরা ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানিতে দেখতে পাচ্ছি কি, যে বাবাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না। এই জিনিসটাও কিন্তু আমরা দেখেছি যে রণবীর কাপুর বলছে ইন্টারভিউটার মধ্যে যে আই হ্যাভ স্টপড ক্রাইং অ্যাট ভেরি আর্লি এজ, এবং আমার বাবা যখন মারা গেছে আমি তখনও কাঁদিনি, কাঁদতে পারিনি, মানে আই ডোন্ট নো হাউ টু এক্সপ্রেস মাই সেলফ। সো এই জিনিসটাও কিন্তু ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানিতে আমরা দেখতে পাই, যে ওই দেখুন বাবা মারা যাওয়ার ব্যাপারটা এক্স্যাক্টলি ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানিতে কিন্তু আছে, মানে একটা ফর্মে আর কি। এবার ডেফিনেটলি সেখানে তো ফিল্ম মেকার একটা অন্য অ্যাসপেক্ট নিয়ে আসে, সেটা তো আছে। দেখবেন ইভেন রাজনীতির মধ্যে ওর নিজের বাবার সাথে একটা ডিস্টেন্স আছে, বাবাকে কিন্তু বলতে পারে না, বাবার সাথে একটা ডিট্যাচমেন্ট আছে, এবং ফ্যামিলির সাথেও একটা ডিট্যাচমেন্ট আছে, বাইরে থাকে, পড়াশোনা করে, রাজনীতির সাথে কোনো যোগাযোগ নেই, একটা পয়েন্টের পরে এসে ঢুকেছে। এবং সেটাও আমরা রণবীর কাপুরের লাইফ অ্যাকচুয়ালি দেখতে পাই, যে রণবীর কাপুর একটা টাইম অব্দি মেইন স্ট্রিম সিনেমা থেকে একেবারে দূরে ছিল, অফবিট কাজ করছিল, বাট ফাইনালি এসে এখন বলা যেতে পারে মেইন স্ট্রিমে ঢুকেছে। তো সেই জিনিসটা আমরা রাজনীতিতে রিফ্লেকশন পাই। তো আমার সাথেও কিন্তু বাবা ছেলের ওটাই কনফ্লিক্ট, যেটা ওয়েক আপ সিটে কনফ্লিক্ট, এবং সেটাই কিন্তু ঋষি কাপুর রণবীর কাপুরের মধ্যে সেম কনফ্লিক্ট, এবং এটা আমরা বুঝতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে। রণবীর কাপুরও, এই ঋষি কাপুর নিজেও বিভিন্ন ইন্টারভিউতে বলেছে রণবীর কাপুরের চয়েস অফ ফিল্মস আমার পছন্দ নয়। রণবীর কাপুরের যে রিমার্কেবল রোলস গুলো আছে, অ্যাকচুয়ালি হি ওয়াজ প্লেইং হিমসেলফ অল অ্যালং, সেটা বিভিন্ন ফর্মে। বাট যে মানে তার সাথে তার বাবার যে কমপ্লিকেটেড রিলেশনশিপটা ছিল, মানে সেই এক্সপ্রেস করতে পারতো না, তার বাবা তার উপর একটা কিছু চাপিয়ে দিয়েছে, এবং বলছে যে সবসময় মানে একটা ডিস্টেন্স রিলেশনশিপ ছিল, আমি বাবার দিকে তাকাতে পারতাম না, মাই ফাদার ওয়াজ ভেরি, এবং আমরা দেখেছি ঋষি কাপুর যেভাবে রিয়াক্ট করে, সেটা মিডিয়ার সামনেও সে বহুবার করেছে যখন তিনি বেঁচে ছিলেন। তো সেই জিনিসপত্রগুলো কিন্তু অ্যাকচুয়ালি তার বিভিন্ন ছবির মধ্যে আমরা রিফ্লেকশন পাচ্ছি। এবং আরো একটা জিনিস দেখুন, এটা দারুণ লেগেছে আমার শুনে, যে অ্যানিমালে যখন অনিল কাপুরের ক্যারেক্টারটা বলবীর সিং মারা যাচ্ছে, তখন কিন্তু তার রিয়েলাইজেশন হচ্ছে যে আমার ছেলের সাথে আমি সারা জীবন ধরে যেটা করেছি সেটা ঠিক করিনি, মানে আমার পেরেন্টিং এ কোথাও কি একটা প্রবলেম হয়েছে, আই হ্যাভ আ গিল্ট। ওই যে লাস্টে আর কি ওই ডায়লগটা দেয়, যে আগলে জন্ম মে তু পাপা মে তেরা বেটা, ওই যে ডায়লগটা দেয়, যেটা দারুণ একটা ডায়লগ ছিল। তো এই জিনিসটা কিন্তু ঋষি মানে রণবীরের সাথে অ্যাকচুয়ালিতে হয়েছে, যে রণবীর বলছে যে আমার বাবা যখন হসপিটালাইজ ছিল নিউ ইয়র্কে, ট্রিটমেন্ট চলছিল ক্যান্সারের, তো তখন কিন্তু হি ফেল্ট যে আমি আমার কোথাও গিয়ে আমার ছেলের সাথে ওইভাবে আমার ট্রিটমেন্টটা করা উচিত হয়নি সারা জীবন ধরে, এবং সেখানে গিয়ে কোথাও গিয়ে তার ওই গিল্টটা কাজ করেছে। ডেফিনেটলি সেটা সিনেমার মতো করে তো মানে রিয়ালিটি হয় না, বাট সেই জিনিসটা রণবীরও বলছে যে এটা কিন্তু সে মানে রিয়েলাইজ করেছে যে তার বাবা আর কি সেই সময় আর কি এটা হি ওয়াজ গোয়িং থ্রু গিল্ট। কারণ লোকে বলে যে মরার সময় সে সারা জীবনে যে ভুলগুলো করেছে, তো সেটার আর কি শেষে এসে তার রিয়েলাইজেশন হয়, এটা ফ্যাক্ট। তো সেই জিনিসটা কিন্তু রণবীর কাপুর বলছে। তো কোথাও গিয়ে রণবীর কাপুরের এই যতগুলো চরিত্র যেগুলো রিমার্কেবল, অ্যাকচুয়ালি বলে না, যে জিনিসটা আপনার ভিতর থেকে আসে সেটা সবচেয়ে ভালো রিফ্লেক্ট হয় স্ক্রিনে, ঠিক আছে। যে ডিরেক্টর ধরুন নিজের লাইফ থেকে এক্সপিরিয়েন্স থেকে সিনেমা বানাচ্ছে, সেটা সবসময় মানে রিমার্কেবল হয়ে থাকে। ইমতিয়াজ আলী যখন কাজ করে, বা যে কোনো ডিরেক্টরের ক্ষেত্রে যেটা তার নিজের লাইফ এক্সপিরিয়েন্স গুলোকে যখন আসে তার মধ্যে নিয়ে আসে, তখন সেটা রিমার্কেবল হয়ে যায়। সেটা যে কোনো বড় ডিরেক্টরের ক্ষেত্রে হতে পারে, পেন্টারের ক্ষেত্রে হতে পারে, রাইটারের ক্ষেত্রে হতে পারে, নিজের লাইফ এক্সপিরিয়েন্স। রণবীর কাপুর অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারগুলো এত আইকনিক হয়েছে বিকজ হি হ্যাজ ইনফিউজড হিজ লাইফ এক্সপিরিয়েন্স ইনটু দ্যাট, এবং সেটা কিন্তু খুব একটা আইকনিক জিনিস। এবং মানে এটা কিন্তু করাটাও খুব সোজা নয়, মানে এটা শুনে মনে হচ্ছে আরে হ্যাঁ কি আছে, হি ইজ প্লেইং হিমসেলফ, বাট সেটাও কিন্তু সোজা নয়, বিকজ দ্য ফর্ম ইজ ডিফারেন্ট এভরি টাইম, দ্য জনরা ইজ ডিফারেন্ট এভরি টাইম। মানে অ্যানিমাল ইজ এ গ্যাংস্টার, ক্রাইম, ফ্যামিলি ড্রামা, ঠিক আছে। ওয়েক আপ সিট ইজ এ কামিং অফ এজ ফিল্ম, তামাশা ইজ अगेन a coming of age film, ये जवानी है दीवानी একটা রোমান্টিক কমেডি প্লাস কামিং অফ এজ। সো দ্য জনরাস আর ডিফারেন্ট অ্যাকচুয়ালি। তো তার মধ্যে বিভিন্ন এবং প্রতিটা থেকে কিন্তু স্টোরি ওয়াইজ কিন্তু জিনিসপত্র আলাদা আছে, বা লুক ওয়াইজ ইত্যাদি ওয়াইজ, বাট দ্য কোর এসেন্স মানে সেখানে ও নিজের জিনিসটাকে ইনফিউজ করছে পার্সোনালিটিটাকে, দ্যাট ইজ গ্রেট থিং। তো রণবীর কাপুর অ্যাজ অ্যান অ্যাক্টর খুব ভালো, বাট আমার এই ইন্টারভিউটার এই পোর্শনটা টেক আওয়েটা দারুণ ছিল। আপনাদের কি মতামত? আপনারা ইন্টারভিউটা অবশ্যই গিয়ে চেক আউট করুন, অনেক বড় 1 ঘন্টা 50 মিনিটের ইন্টারভিউ, তো অবশ্যই গিয়ে চেক আউট করুন। এবং আপনারা যদি দেখেছেন ইন্টারভিউটা বা ক্লিপস দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, হোয়াট ওয়াজ ইউর রিয়াকশন, প্লিজ টেল মি, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।